সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, অধ্যায় 8 আলোর প্রতিফলন। আমরা আজকে আলোর প্রতিফলনের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোর প্রতিফলন। আলোক রশ্মি যখন কোনো উৎস থেকে বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে ভিতর দিয়ে যাওয়ার সময় কোনো প্রতিফলক মাধ্যমে বাধা পেয়ে যখন ফিরে আসে, তখন আলোর কিছু অংশ যখন প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন সেটাকে আলোক রশ্মির এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলনের যে মাধ্যম, মনে করো এটা একটা দর্পণ। এই দর্পণের এই অংশে পারা লাগানো থাকে, এটা হইল প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠে একটা বিন্দুতে যখন আলোক রশ্মি আপতিত হয়, তখন সেটাকে বলা হয় আপাতন বিন্দু। তাহলে এটা যদি পি হয়, এটা যদি ও হয়, তাহলে পি ও রশ্মিটা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ওটা হলো আপাতন বিন্দু। এখন ও বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপর যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে সেটাকে বলা হয় অবিলম্ব। আর সেই আপতিত রশ্মি প্রতিফলিত হওয়ার পর যখন আবার পুনরায় এখানে ফিরে আসবে, এটা যদি কিউ হয়, তাহলে এই ও কিউটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপাতন কোণ। আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। সেই প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা সমতল দর্পণ। এই দর্পণের এক প্রান্তে পারা লাগানো থাকে, অর্থাৎ এটার ভিতর দিয়ে আলো যেতে পারে না। আলো যখন এখান থেকে সৃষ্ট হয়ে এই মাধ্যমে বায়ু মাধ্যমের ভিতর দিয়ে গমন করার পর এই প্রতিফলক পৃষ্ঠে গিয়ে পৌঁছে, তখন এটাকে বলা হয় আপাতন বিন্দু। তাহলে পিও একটি আলোক রশ্মি, এটা ও বিন্দুতে আপতিত হয়েছে এবং এটা ও কিউ পদে আবার প্রতিফলিত হয়েছে। তাহলে এই জন্য ও কিউটা হইল প্রতিফলিত রশ্মি। এখন যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুতে যদি আমি এই প্রতিফলক পৃষ্ঠের উপর লম্ব আঁকি, তাহলে সেটাকে বলা হয় অবিলম্ব। তাহলে এখানে এম ওটা হলো অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় আপাতন কোণ। আর আপতিত হওয়ার পর ও বিন্দু থেকে রশ্মিটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসাতে এটা প্রতিফলিত রশ্মি হয়েছে। এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে এখানে পি ও এম কোণ হলো আপাতন কোণ, আর কিউ ও এন কোণ হলো প্রতিফলন কোণ। আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আপাতন কোণ কি এবং প্রতিফলন কোণ কি তা জানতে পারলাম। এরপর আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র হলো আপতিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। এখানে এটা একটা সমতল দর্পণ, এটা সমতল। এই সমতলের মধ্যে আপতিত রশ্মিও আছে, আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব আছে এবং প্রতিফলিত রশ্মিও আছে। এটা একই সমতলের মধ্যে অবস্থান করছে। তাহলে এটা হলো আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হলো আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে। এই দুটো হলো আলোর প্রতিফলনের সূত্র। এবার আসো দর্পণ। আমি যে এখানে এটাকে সমতল দর্পণ বললাম, সেই দর্পণটা কি? দর্পণটা হলো, আমি যদি এখানে একটা লম্ব টানি,
একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, মনে করো এই বরাবর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, এটা হলো একগুচ্ছ সমান্তরাল রশ্মি। মনে করো আরেকটা রশ্মি নিলাম, তারা প্রতিফলিত হওয়ার পর যদি আবার সমান্তরাল রশ্মিগুচ্ছে যদি পরিণত হয়, তাহলে সেটাকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন। আর যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণ হলো যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় সমতল দর্পণ, তাকে দর্পণ বলা যায়। আর সেই দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা যদি সমতল হয় সেটাকে বলা হয় সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ হলো যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, মনে করো এই একটা গোলক, এই গোলকের মধ্যে আমি যদি একটা অংশ রেখে দিই, তাহলে এই বাহিরের দিকে অংশকে বলা হয় উত্তল পৃষ্ঠ, আর ভিতরের দিকে অংশকে বলা হয় অবতল পৃষ্ঠ। উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক পৃষ্ঠ হয় আর অবতল পৃষ্ঠ যদি পারা লাগানো হয়, তখন এটাকে বলা হবে উত্তল দর্পণ। এটাকে বলা হয় উত্তল দর্পণ। আর যদি উত্তর পৃষ্ঠ যদি পারা লাগানো থাকে, অর্থাৎ বাইরের পৃষ্ঠ যদি পারা লাগানো থাকে এবং ভিতরের পৃষ্ঠ যদি মসৃণ হয়, অর্থাৎ প্রতিফলক তল হয়, তখন সেটাকে বলা হয় অবতল দর্পণ। অবতল দর্পণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উত্তল দর্পণ কাকে বলে? যে গোলকের বাহিরের যে ফাঁপা গোলক, এটা গোলকটা ফাঁপা গোলক হতে হবে, যে গোলকের বাহিরের পৃষ্ঠ মসৃণ এবং প্রতিফলক তল হয়, সেটাকে বলা হয় উত্তল দর্পণ। আর ভিতরেরটা হলো পারা লাগানো থাকে, সেটাকে বলা হয় উত্তল দর্পণ। আর অবতল দর্পণ হলো যে দর্পণের বাহিরের পৃষ্ঠ যদি পারা লাগানো থাকে এবং ভিতরের পৃষ্ঠ যদি প্রতিফলক তল হয়, সেটাকে বলা হয় অবতল দর্পণ। তাহলে আমরা উত্তল দর্পণ, অবতল দর্পণ আর গোলীয় দর্পণ তো বুঝলাম। গোলীয় দর্পণ এই তো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। গোলীয় দর্পণ হলো যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ হয়, যেমন এই দর্পণটাও গোলকের অংশ বিশেষ, এই দর্পণটাও গোলকের অংশ বিশেষ, এই জন্য এই দুইটাকে গোলীয় দর্পণ বলা হয়। গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ। উত্তল দর্পণ হলো যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ যদি বাইরের পৃষ্ঠ হয়, সেটাকে বলা হয় উত্তল দর্পণ। আর যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ যদি ভিতরের হয়, তখন সেটাকে বলা হয় অবতল দর্পণ। তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ তোমরা বুঝতে পেরেছো। এরপর হলো বিম্ব। বিম্ব হলো কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হয় প্রথম বিন্দু বিম্ব। তাহলে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই ধরনের বিম্বকে, সেই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দু বিম্ব। এখন বিম্ব কয় প্রকার? বিম্ব দুই প্রকার, একটা হলো সদ্বিম্ব আর একটা হলো অসদ্বিম্ব। সদ্বিম্ব হলো কোনো বিন্দু থেকে সৃষ্ট আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই বিন্দুকে বলা হয় সদ্বিম্ব। আর সেই সদ্বিম্বটা হয়
অবতল দর্পণ এবং উত্তল লেন্সের মধ্যে। আর অসৎ বিম্ব হলো কোন বিন্দু থেকে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে যদি মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ বিম্ব বলা হয়। আর সেই অসৎ বিম্ব হয় অবতল লেন্স এবং উত্তল দর্পণ। উত্তল দর্পণের বেলায় উত্তল দর্পণ এবং অবতল লেন্সে অসৎ বিম্ব হয়। এবার হলো মেরু। মেরু হলো কোন দর্পণের মাঝখানের বিন্দুকে বলা হয় মেরু। যেমন এই উত্তল দর্পণ, উত্তল দর্পণের মধ্যে সবচেয়ে উপরের বিন্দুটাকে বলা হয় মেরু। তাহলে উত্তল দর্পণের সবচেয়ে উপরের বিন্দুকে বলা হয় মেরু, আর অবতল দর্পণের সবচেয়ে নিচের বিন্দুকে বলা হয় মেরু। অর্থাৎ যেখানে গিয়ে আলোর আপতিত রশ্মি যেখানে গিয়ে পৌঁছে, অর্থাৎ যে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলা হয় মেরু, সেটা উত্তল দর্পণের বেলায় সবচেয়ে উপরের বিন্দু, আর অবতল দর্পণের বেলায় সবচেয়ে নিচের বিন্দু। এবার হলো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র হলো যখন কোন গোলীয় দর্পণ একটি গোলকের অংশ বিশেষ হয়, তাহলে সেই গোলকের নিশ্চয় একটা কেন্দ্র থাকবে এবং সেই কেন্দ্রকে বলা হয় ওই লেন্সের বক্রতার কেন্দ্র, ওই গোলকের বক্রতার কেন্দ্র। তাহলে নিশ্চয় এই গোলকের বক্রতার কেন্দ্র হলো এটা। আবার এই দর্পণটারও একটা গোলকের অংশ বিশেষ, তারও একটা কেন্দ্র থাকতে পারে, সেই কেন্দ্র হলো তার বক্রতার কেন্দ্র। এবারে সব বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কোনটা? যে দর্পণটা কোন গোলকের অংশ বিশেষ হয়, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় উক্ত দর্পণের বক্রতার ব্যাসার্ধ। যে দর্পণটা কোন গোলকের অংশ বিশেষ হয়, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এবার হলো প্রধান অক্ষ। বক্রতার মেরু থেকে বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রেখাকে বলা হয় প্রধান অক্ষ। যেমন মনে করো এটা হইল মেরু, এটা মেরু, এই মেরু দিয়ে বক্রতার কেন্দ্র যদি এখানে হয়, বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রেখাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে মেরু থেকে বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রেখাকে বলা হয় প্রধান অক্ষ। আর গৌণ অক্ষ হলো কি? মেরু ব্যতীত অন্য কোনো বিন্দু থেকে, মনে করো এটা বক্রতার কেন্দ্র, অন্য কোনো বিন্দু দিয়ে গমনকারী রেখাকে বলা হয় বক্রতার কেন্দ্র। যেমন এটা বক্রতার কেন্দ্র হইল এটা হইল প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র যদি এটা হয়, এটা প্রধান অক্ষ। আর মেরু ছাড়া অন্য কোনো বিন্দু থেকে যদি কোনো রেখা বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তখন এদেরকে বলা হয় গৌণ অক্ষ। তাহলে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী রেখাকে বলা হয় প্রধান অক্ষ। এখন এটা যদি ও হয়, এটা যদি এম হয়, ও এম হইল প্রধান অক্ষ। আর এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, এটা যদি এস হয়, তাহলে ও পি, ও কিউ, ও আর, ও এস, এগুলো হলো গৌণ অক্ষ। তাহলে প্রধান অক্ষ এবং গৌণ অক্ষ আমরা বুঝতে পারি। আর প্রধান ফোকাস হলো যে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের এটা হলো প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ যখন প্রতিফলিত হয়ে বা প্রতিসরিত হয়ে যে বিন্দু দিয়ে গমন করে,
প্রধান অক্ষের সমান্তরাল, এই মনে করো এটা হলো বক্রতার কেন্দ্র আর এটা হলো ফোকাস বিন্দু। এখান থেকে আলোক রশ্মিগুলো তাহলে এটা যদি ও হয়, এটা যদি এম হয়, এটা যদি এফ হয়, তাহলে এটা এই যে রশ্মিগুলো প্রতিফলিত হইয়া আবার এই বিন্দু দিয়ে গমন করব। তখন যে বিন্দুতে মিলিত হইল সেটাকে বলা হয় প্রধান ফোকাস, আর মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আর ফোকাস দূরত্ব এক হইল বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ f = r/2। বক্রতার ব্যাসার্ধকে যদি r দ্বারা প্রকাশ করি তাহলে r কে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হইল r, r কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে r দ্বারা, ফোকাস দূরত্বকে f দ্বারা প্রকাশ করা হয়, বক্রতার ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান ফোকাস দূরত্ব পেলাম। এরপর হলো রৈখিক বিবর্তন। রৈখিক বিবর্তন হলো কোন বিম্বের দৈর্ঘ্য যদি l' হয় এবং বস্তুর দৈর্ঘ্য যদি l হয়, তাহলে l' এবং l এর অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্তন। রৈখিক বিবর্তনকে যদি m দ্বারা প্রকাশ করা হয়, m = l'/l। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা বইতে এই বিষয়গুলো আরো ভালোভাবে অনুশীলন করবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাই।